চলুন আজ ডুব দেওয়া যাক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ১৯-এর সবচেয়ে নাটকীয় অধ্যায় সেল অ্যান্ড লিজ ব্যাক। এটা এমন একটা কৌশল যেখানে কোম্পানিগুলো তাদের নিজেদের সম্পদ বিক্রি করে টাকা তোলে আর তারপর সেই একই সম্পদ আবার ভাড়া নিয়ে ব্যবহার করতে থাকে। ভাবুন তো একবার, সম্পদ বিক্রিও হলো আবার ব্যবহারও চলছে। কিভাবে সম্ভব এই জাদু? কল্পনা করুন, ঘড়িতে বাজে সন্ধ্যা ৬:৪৫। একটা কোম্পানির বোর্ডরুমে ভীষণ টেনশন, আর্জেন্ট ৫০ কোটি টাকা লাগবে, ব্যাংক লোন তো ক্যান্সেল হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সিএফও একটা অদ্ভুত প্রস্তাব দিলেন, আমাদের কর্পোরেট বিল্ডিংটা বিক্রি করে দিই আর তারপরেই আবার ভাড়া নিয়ে নিই। সবাই অবাক, বিল্ডিং বিক্রি করে দিলে আমরা কাজ করব কোত্থেকে? সিএফও মুচকি হেসে বললেন, এটাই তো সেল অ্যান্ড লিজব্যাকের জাদু। আজ আমরা এই জাদুর পেছনের রহস্যটাই ভেদ করব। তো আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে কি দেখব, চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমে বুঝব এটা কিভাবে একটা কর্পোরেট লাইফলাইন হয়ে ওঠে, তারপর দেখব ডিলটা কিভাবে কাজ করে, অ্যাকাউন্টিংয়ের প্যাচগুলো কি, অপারেটিং লিজের খুঁটিনাটি, এর পেছনের আসল কারণ, আর সবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত। বেশ, তাহলে আসল কথায় আসা যাক। এই যে সেল অ্যান্ড লিজ ব্যাক, এটা আসলে কি, আর কেনই বা এটা কোম্পানিগুলোর জন্য এত জরুরি একটা স্ট্র্যাটেজি? খুব সহজ করে বললে এটা একটা ফাইন্যান্সিয়াল কৌশল। ধরুন একটা কোম্পানির টাকার দরকার, তারা তাদের একটা বিল্ডিং বা দামি মেশিন বিক্রি করে দিল আর সাথে সাথে ক্যাশ টাকা পেয়ে গেল। কিন্তু সেই বিল্ডিং বা মেশিনটা তো তাদের দরকার, তাই তারা যার কাছে বিক্রি করেছে তার কাছ থেকেই জিনিসটা আবার ভাড়া নিয়ে নিল। ব্যাস, টাকাও এলো, আবার অ্যাসেটটাও ব্যবহার করা গেল। ব্যাপারটা দেখতে যতটা জটিল মনে হচ্ছে, আসলে কিন্তু খুবই সহজ। মাত্র ৩টা ধাপে পুরো খেলাটা হয়। প্রথমে কোম্পানি তার একটা অ্যাসেট বিক্রি করে, দ্বিতীয়ত সাথে সাথে পকেটে নগদ টাকা চলে আসে, আর তৃতীয়ত সেই অ্যাসেটটা ব্যবহার করার জন্য একটা লিজ বা ভাড়ার চুক্তি করে নেয়। ব্যাস, হয়ে গেল। কিন্তু এখানেই আসে আসল টুইস্ট। এই লেনদেনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বা হিসাবটা কিন্তু এত সোজাসাপটা নয়। সবকিছু নির্ভর করে একটা খুব জরুরি প্রশ্নের ওপর। এই যে লিজটা করা হলো, এটা কি ফিন্যান্স লিজ নাকি অপারেটিং লিজ? কারণ এই দুই ধরনের লিজের জন্যে লাভ ক্ষতির হিসাবটা পুরোপুরি বদলে যায়। সুতরাং আসল ব্যাপারটা হলো, যদি লিজটা এমন হয় যে অ্যাসেটের প্রায় সব ঝুঁকি আর সুবিধা বিক্রেতার কাছেই থেকে যায়, তাহলে অ্যাকাউন্টিং এটাকে সত্যিকারের বিক্রি হিসেবে দেখে না, এটাকে একটা লোনের মতো দেখা হয়। তাই লাভ বা ক্ষতিটা একবারে না দেখিয়ে লিজের পুরো সময় ধরে একটু একটু করে দেখানো হয়। আর অন্যদিকে যদি এটা একটা সাধারণ ভাড়ার মতো হয়, মানে অপারেটিং লিজ, তখন এটাকে সত্যিকারের বিক্রি হিসেবেই ধরা হয়, আর লাভ ক্ষতির হিসাবটা নির্ভর করে অ্যাসেটটার বাজার দরের ওপর। চলুন এবার অপারেটিং লিজের বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য একটা কেস স্টাডি দেখা যাক। আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ১৯-এর সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা দেখব, যেখানে ৩টি আলাদা আলাদা সিনারিও তৈরি হতে পারে। আচ্ছা, ধরুন একটা কোম্পানির কাছে একটা মেশিন আছে। কোম্পানির খাতায় সেটার দাম লেখা আছে ৪০ লক্ষ টাকা, যেটাকে আমরা বলি রিটার্ন ডাউন ভ্যালু বা WDV। এখন টাকার প্রয়োজনে কোম্পানি মেশিনটা বিক্রি করে আবার অপারেটিং লিজে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিল। চলুন দেখি বিভিন্ন দামে বিক্রি হলে লাভ ক্ষতির হিসাবটা কেমন হবে। প্রথমেই দেখা যাক সবচেয়ে সহজ সিনারিওটা, মানে যখন মেশিনটা ঠিক তার ন্যায্য বাজার দরেই বিক্রি করা হয়। এখানে কোনো মারপ্যাচ নেই, একদম সোজাসাপটা লেনদেন। এখানে দেখুন, কোম্পানির খাতায় মেশিনের দাম ছিল ৪০ লক্ষ টাকা, বাজারে সেটার আসল দাম মানে ফেয়ার ভ্যালু ছিল ৫০ লক্ষ টাকা, আর কোম্পানি ঠিক ৫০ লক্ষ টাকাতেই সেটা বিক্রি করেছে। তার মানে কোম্পানির সরাসরি ১০ লক্ষ টাকা লাভ হয়েছে। আর যেহেতু লেনদেনটা একদম সোজাসাপটা আর বাজার দর মেনেই হয়েছে, তাই এই ১০ লক্ষ টাকা লাভটা সাথে সাথেই কোম্পানির প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখানো হবে। এখানে কোনো কিছু পরে দেখানোর ব্যাপার নেই। এবার আসি দ্বিতীয় পরিস্থিতিতে, যেখানে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে মনে হচ্ছে যেন কোম্পানি তার অ্যাসেটটা বাজার দরের চেয়ে কম দামে বিক্রি করে লোকসান করছে। এই সিনারিওতে মেশিনের আসল বাজার দর ছিল ৪৫ লক্ষ টাকা আর খাতার দাম ছিল ৪০ লক্ষ, কিন্তু কোম্পানি সেটা বিক্রি করেছে মাত্র ৩৮ লক্ষ টাকায়। তার মানে খাতা কলমে কোম্পানির ২ লক্ষ টাকার লোকসান হয়েছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই যে ২ লক্ষ টাকার লোকসান, এটা তখনই দেখানো হবে যদি এর পেছনে কোনো কারণ না থাকে। অনেক সময় কি হয়, কম দামে বিক্রি করার বিনিময়ে কোম্পানি ভবিষ্যতে কম ভাড়ায় লিজ নেওয়ার একটা ডিল করে নেয়। যদি সেরকম কিছু হয়, তাহলে এই লোকসানটাকে অগ্রিম খরচ হিসেবে ধরা হয়, আর যদি সেরকম কোনো ডিল না থাকে, তাহলে লোকসানটা সাথে সাথেই দেখাতে হবে। এখন আমরা দেখব
ঠিক এর উল্টো ছবিটা, মানে যখন অ্যাসেটটা তার বাজার দরের চেয়েও বেশি দামে বিক্রি করা হয়। প্রথম দেখায় মনে হবে, বাহ, এ তো দারুণ লাভ। এক্ষেত্রে মেশিনের খাতার দাম আর বাজার দর দুটোই 40 লক্ষ টাকা, কিন্তু ক্রেতা সেটা কিনেছে 50 লক্ষ টাকায়। এখন প্রশ্ন হলো, কেউ জেনে শুনে 10 লক্ষ টাকা বেশি কেন দেবে? কারণটা হলো, এই অতিরিক্ত 10 লক্ষ টাকা আসলে বিক্রির লাভ নয়। এটাকে এক ধরনের অ্যাডভান্স হিসেবে দেখা হয়, যা ক্রেতা বিক্রেতাকে দিচ্ছে। এর বিনিময়ে হয়তো ভবিষ্যতে বিক্রেতাকে বেশি ভাড়া দিতে হবে। তাই অ্যাকাউন্টিং নিয়ম অনুযায়ী এই অতিরিক্ত লাভটা একবারে দেখানো যাবে না, বরং লিজের পুরো সময় ধরে একটু একটু করে দেখাতে হবে। এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। এটা হলো অপারেটিং লিজব্যাকের মূল নিয়মগুলোর একটা শর্টকাট গাইড। কখন লাভ বা ক্ষতি সঙ্গে সঙ্গে দেখাতে হবে আর কখন সেটাকে ভবিষ্যতের জন্য স্থগিত রাখতে হবে, তার একটা সহজ সারসংক্ষেপ। এত সব জটিল অ্যাকাউন্টিংয়ের পর মনে প্রশ্ন আসতেই পারে, কোম্পানিগুলো কেন এত ঝামেলার মধ্যে দিয়ে যায়? মানে সেল অ্যান্ড লিজ ব্যাক কৌশলটা তারা আসলে কেন ব্যবহার করে? এর পেছনের কারণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমত, কোনো লোন না নিয়েই হাতে সাথে সাথে ক্যাশ টাকা চলে আসে। এতে কোম্পানির লিকুইডিটি বা তারল্য বাড়ে। অনেক কোম্পানি এখন অ্যাসেট লাইট মডেলে চলতে চায়, মানে তারা নিজেদের নামে বেশি অ্যাসেট রাখতে চায় না। এটা তাদের ব্যালেন্স শিটকে ঝরঝরে রাখে, ট্যাক্স বাঁচাতে সাহায্য করে আর ডেপ্রিসিয়েশনের বোঝাও কমে। বড় বড় এয়ারলাইন্স বা রিটেল কোম্পানিগুলো প্রায়ই এই স্ট্র্যাটেজি ব্যবহার করে। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এই পুরো কনসেপ্টটার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা নেওয়া যাক, যা আসলে অ্যাকাউন্টিংয়ের একটা মূল দর্শন। এর মানে হলো, অ্যাকাউন্টিং শুধু কাগজপত্রের চুক্তি দেখে না, বরং এটা বোঝার চেষ্টা করে যে লেনদেনটার আসল উদ্দেশ্যটা কী। এটা কি সত্যি একটা বিক্রি ছিল যেখানে মালিকানা পুরোপুরি বদলে গেছে, নাকি এটা আসলে লোন নেওয়ার একটা ঘুরপথ যেখানে অ্যাসেটটাকে শুধু বন্ধক হিসাবে দেখানো হয়েছে? আসল ঘটনা যা, হিসাবও সেভাবেই হবে। এটাই হলো সাবস্টেন্স ওভার ফর্মের মূল কথা। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই সেল অ্যান্ড লিজব্যাক কি একটা দারুণ আর্থিক কৌশল, নাকি শুধু খাতায় কলমে হিসাব মেলানোর একটা চালাকি? এই প্রশ্নের উত্তরটা হয়তো নির্ভর করে কোম্পানির উদ্দেশ্য আর পরিস্থিতির উপর। এটা নিয়ে ভাবার অবকাশ রইল।